আবু হেনা রাজ্জাকি, আপনি শুনছিলেন সাদাত হোসেন সেলিম যেটা বলছিলেন যে উস্কানিটা ছাত্র শিবিরও কম নয়, ইত্রামি করলে বা অসভ্যতা করলে আসলে সেটি রাজনীতি বলে গণ্য করতে হবে এমন কোনো বিষয় নেই। ছাত্র শিবিরকে কি আপনি উগ্র মনে করেন বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে? আপনার কাছে মনে হয় কি? আমার দেখা মতো আমি যতটুক শুনছি আর কি, এর থেকে কি বলে, আমি এরশাদের পতনের পর থেকে ধরি আমি, মানে জামাত সম্পর্কে বা শিবির সম্পর্কে পত্রিকান্তরে যা পাইছি এ পর্যন্ত, বিভিন্ন আলোচনায় যা পাইছি, আর আমরা যেটুকু দেখছি, তাতে একটা অন্য রাজনৈতিক দলের মতো তাকে অ্যাকসেপ্ট করার মতো কিছু আমি দেখি না। অন্যান্য রাজনৈতিক দলগুলো খারাপ বলি ভালো বলি সেটাকে আমরা যেভাবে অ্যাকসেপ্ট করি, কিন্তু তাদের সম্পর্কে যেটা আমরা পাইছি পত্রিকান্তরে বলেন মতান্তরে বলেন বিভিন্ন, তাতে তাদেরকে অ্যাকসেপ্ট করার মতো কিছু আমি পাই না। আচ্ছা, মানে ধরেন ধর্ম নিয়ে রাজনীতি কিন্তু করাটা খুব ডিফিকাল্ট। আপনি কাব্যিক ভাষায় যত কিছুই বলেন না কেন, আপনি ধর্মীয় শাসন দিয়ে পুরা দেশের সমস্ত জনগোষ্ঠীকে আপনি শাসন করবেন, কারণ এখানে তো মিক্সড কালচার, নানান ধর্মের। আমি একদম খুব নিরপেক্ষভাবে যদি বলি, আপনি ধর্ম দিয়ে রাষ্ট্র শাসন করা ডিফিকাল্ট। আপনাকে এই যে যারা অন্যান্য যারা রাজনীতিবিদরা যে রাজনীতি করে সেই রাজনীতির মতো একটা রাজনীতিতে আসতে হবে। আপনি যদি ইসলাম দিয়েও করেন, ইসলাম কি এখানে তো সবাই নামাজ পড়ে রোজা রাখে সব, তাহলে আপনি ওইভাবে আপনি রাজনীতি করাটা ডিফিকাল্ট। আবার যেমন ধরেন ওনাদের দলের থেকে দায়িত্বশীল ব্যক্তি বলছেন নামাজ রোজা এগুলা করে ভেস্তে যাওয়া যাবে না। ভেরি স্যাড। এটা তো আপনার ধর্মীয় অনুভূতিতে লাগে, যাবে কি যাবে না এটা তো আপনি জানেন না। উনি জান্নাতে যাবে কি যাবে না আমি জানি না, এটা তো আনসিন একটা বিষয়। তাহলে এইদিকে যেমন জামাতের রাজনীতিটা আমার অপছন্দ, এই ধর্মভিত্তিক যদি বলেন। আবার আমরা দেখছি অতীতে একজনে বলছে ধর্ম যার যার উৎসব সবার, এটা আরেকটা ব্লান্ডার। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মের বিষয়টি হলো ইন্ডিভিজুয়াল, ধর্মের বিষয়টা কালেকটিভ না। উনি ওনার সাধনা করবে, আপনি আপনার সাধনা করবেন, আপনি সুপ্রিম বিংয়ের সাথে আপনাকে কানেক্টেড করবেন। ইট ইজ ইউর ইন্ডিভিজুয়াল কেস, ইট ইজ নট এ কালেকটিভ কেস। বাট রাষ্ট্র যখন চালাবেন একটা কালেকটিভ কেস। কালেকটিভ কেস বলতে এটার ভিতরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন কালচারের লোক থাকবে। সুতরাং আপনার এটাকে ইউনিফাই করা কোনো ধর্ম দিয়ে সম্ভব না, বাট রাষ্ট্রীয় রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে আপনি সম্ভব। এখন আপনি যদি মনে করেন আপনার রাষ্ট্রের আইনটা কী করবেন, সেজন্য ইসলাম নিয়ে চিৎকার করার কোনো মানে নাই। কারণ সব ধর্মই বলে মিথ্যা বলবা না, সব ধর্মই বলে অন্যের হক নষ্ট করবে না। এই চট্টগ্রামের যে ঘটনাটি ঘটলো, এই ঘটনাটিতে আসে যে ছাত্রদল যে যদি অন্যায় করে থাকে গুপ্ত শব্দ লেখার কারণে, তাহলে এরপরে যে সংঘর্ষে জড়ালো, এটা কি সহনশীলতার অভাব বলে আপনার মনে হচ্ছে? এটা শোনেন, এটা হলো যে আমরা বরাবরই বলতে চাই ছাত্র রাজনীতিটা হওয়া উচিত কীরকম জানেন? ছাত্র রাজনীতিটা হবে এরকম, ছাত্রদের প্রবলেম এবং যে অথরিটি এর মাঝখানে ব্রিজ, তাদের কাজ শুধু এইটুকু। ছাত্রদের সমস্যা, ছাত্রী ইউনিভার্সিটি ক্যাম্পাসে তাদের সমস্যা প্লাস অথরিটি যারা সমাধান করবে, এর মাঝখানে সেতু হইল ছাত্র রাজনীতি, ভিপি ইত্যাদি ইত্যাদি। আমরা সেখানে করতেছি। দেখেন আমাদের ছাত্র রাজনীতি হলো মাদার পার্টি যেগুলা, তাদের এক্সটেনশন হলো ইউনিভার্সিটিতে। ছাত্রদল মানে বিএনপি, শিবির মানে জামাত, লীগ মানে আওয়ামী লীগ। কেন তারা যাবে কেন? ওইটার এক্সটেনশন হবে কেন ওখানে? ছাত্র রাজনীতিতে এটা না। ছাত্র রাজনীতিদের কাজ শুধুই ছাত্রছাত্রীদের সমস্যা দেখা, শুধুই তাদের একাডেমিক সমস্যা দেখা, ক্যাম্পাসে তাদের কি সমস্যা তা। কিন্তু আমরা দেখতে যে প্রতিটা রাজনৈতিক দল, পাওয়ার পার্টি তার এক্সটেনশন ছাত্রদল, বিরোধী পার্টি জামাত তার এক্সটেনশন শিবির। এই যদি হয় তাহলে আপনি কি করবেন? আবার ছাত্র কেটে গুপ্ত লেখছে, ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চাই, আপনি চাইতে পারেন। পার্সোনালি আমার কিন্তু এটা হেডেক না, আমরা ডিবেট করতে আসছি। আপনি যদি ছাত্রলীগ মুক্ত চান ক্যাম্পাস, জাস্টিফাইড, তারা অনেক কিছু করছে, সন্ত্রাস করছে, আয়নাগর ইত্যাদি ইত্যাদি করে। কিন্তু আপনি যদি এখন এই যে 30 জন এমপি বানাইছে, তার ভিতরে যে আওয়ামী ঘরানার এমপি আছে সেটা আপনি জানেন? 2 জন আছে, একজনের নাম সুবর্ণা ঠাকুর, আরেকজন হলো মাধবী মার্মা, 2 জনই আওয়ামী ঘরানার। তাহলে আপনি কি বলবেন সেটা? আপনি একদিকে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস চান, আপনি আবার এখানে ছাত্রলীগের থেকে এজি ছিল একজন, এপিপি নাকি আমি দেখাইতে পারবো। তো
তো আপনি তো এইখানে আপনার দলের ভিতরে যে 33 জন এমপি নিছেন তার ভিতরে 2 জন আওয়ামী ঘরানার, আবার তার ভিতরে আরো অনেকে আছে। কিন্তু মানে বিএনপি এমন একটা দল, আপনি কয়জন? 33 জন না? 36 জন। আচ্ছা, 36 জন মহিলা চুজ করতে পারেন নাই তারা তাদের দল থেকে? আচ্ছা, এই উত্তরটা নিব আমরা। না না, তাহলে আপনি বলেন, আপনি ছাত্রলীগ মুক্ত ওইদিকে চান, এদিকে ছাত্রলীগ যার অতীত ইতিহাস তাদেরকে নিয়ে আপনি এমপি বানাচ্ছেন, মানে হোয়াট ইজ দিস? আবু হেনা রাজ্জাকে আবার আসবো আপনার কাছে। মাসুদ কামাল, একই প্রসঙ্গে, এই যে ছাত্রদল দেয়াল লিখন মুছে গুপ্ত শব্দটি লিখে দিল, এটি কি আসলে এই কারণেই দ্বন্দ্ব হয়েছে, নাকি আপনার মনে হয় যে আগেই তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল যেটার বহিঃপ্রকাশ হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে? আমার মনে হয় আগেই দ্বন্দ্ব ছিল, এটা একটা উপলক্ষ বানাইছে আর কি। দেখেন, একটা কথা আমি বলি, যে জিনিসটা সেলিম ভাই জানতে চাইলেন যে এটা কি ছাত্র দলের লোক লিখছে, এটা শিওর কিনা, আপনি তাকে বললেন যে হ্যাঁ আমি শিওর, ভালো কথা। আমার আরেকটা প্রশ্ন, এই আগে যে গ্রাফিতিটা ছিল এটা কি শিবির লিখেছিল নাকি ছাত্রদল লিখেছিল? যারা এটা চেঞ্জ করেছে তারাও তো লিখতে পারে, তারা হয়তো মনে করছে যে ক্যাম্পাসে ছাত্রলীগ নিষিদ্ধ, ছাত্রলীগ লিখে ছাত্রকে এটা গুপ্ত লীগ লিখছে, এতে খুব বেশি কিছু যায় আসে না। বরঞ্চ আমি মনে করি ছাত্রলীগের চেয়ে গুপ্ত লীগটা এখন বেশি ভয়ঙ্কর। তো এটা নিয়ে আসলে মারামারি করার মতো ইস্যুটা না, আসলে ইস্যু অনেকগুলি ছিল, এটাকে তারা একটা বানায় নিচ্ছে আর কি, উপলক্ষ করে তারা মাঠে নামছে। তো এখন এই জিনিসটা আমি মনে করি খুব একটা জরুরি বিষয় না। গুপ্তলীগ খারাপ? গুপ্তলীগ কি আছে না? যখন এই আপনার ডাকসুর যে ভিপি, সে কি আওয়ামী লীগের ছাত্রলীগের লোক ছিল না? সেখানে সে স্লোগান দেয় নাই? তার ওরকম অনেক ছবি তো এদের দেখা যায়। ওই সময় একটা কথা বলছিল এই ছাত্র দলের সভাপতি রাকিব, সম্ভবত রাকিব, সে একটা কথা বলছিল যে আমরা জানতে পারলাম যে এই সাদিক কায়েম হলো মানে ছাত্র শিবিরের সভাপতি। তো একে তো আমরা এই হিসেবে চিনতাম না, অন্য একটা দলের লোক হিসেবে চিনতাম। তো ঠিক আছে, এই গত 15 বছরে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র শিবিরের যে কমিটিগুলি ছিল, তাহলে নিশ্চয়ই ছিল, গুপ্ত অবস্থায় ছিল, সেই কমিটির নামগুলি একটু প্রকাশ করেন। আচ্ছা, শিবির করে নাই কেন? করলে দেখতেন ওই লোকগুলি অনেকে আওয়ামী লীগের বড় নেতা, বিএনপির বড় নেতা হয়ে বসে রয়েছে, তার নামটা প্রকাশ করেন। আপনি তো একটা আদর্শিক রাজনীতি করেন, এখন তো আপনারা মুক্ত, এখন তো আপনাদের কোনো বিপদ নাই, বিপদে কোনো ভয় আছে নাই, এখন নাম বলেন না কেন? এখন নাম বলতে সমস্যাটা কি? বলে না জিনিসটা। এগুলি আসলে আমি মনে করি গুপ্ত জিনিসটাই ভয়ঙ্কর, এটা যে দলেরই হোক না কেন। মনে করেন এখন দেখবেন, আগামীতে দেখবেন আওয়ামী লীগের লোকজন জামাতের মধ্যে গুপ্ত হয়ে ঢুকে পড়ছে, অথবা বিএনপির মধ্যে গুপ্ত হয়ে ঢুকে গেছে। কেন ঢুকছে? তারা হয়তো বাধ্য হয়ে ঢুকবে, অথবা মায়ের ভয়ে ঢুকবে, কী হবে আমি জানি না। কিন্তু আমার যে কোশ্চেনটা হলো, যে আরেকটা কথা বলা হয় যে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি চলবে না, এটা কিন্তু শিবির বলে না, বলে। এবং এই যে ঢাকা ইউনিভার্সিটি ডাকসুতে যে শিবিরের লোকজন জিতছে, তাহলে ওরা কীভাবে জিতলো? ওরা বলছে আমি তো শিবির নামে জিতি নাই, অন্য নামে জিতছি। আপনি আমাকে চা দিচ্ছেন, এটা কিন্তু আমি দুধ মনে করে খাই, তাহলে কিন্তু দুধের স্বাদ পাবো না তো ভাই। এখন এই সাদিক কায়েম, ফরহাদ, এরা যে নামেই করুক, ওরা তো আসলে শিবির। এটা তো এখন ওরা কমিটি করতে পারবে, সমস্যা নাই। ছাত্রদল যখন কমিটি করতে গেলো, তখন কমিটি করতে দেওয়া যাবে না। কেন যাবে না? তারা শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি চায় না। তাহলে আমি করতে পারবো ঘুরাইয়া, তুমি কোনোভাবে। আবু হেনা রাজ্জাকে ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত সেটার একটা ব্যাখ্যা দিয়েছেন। আপনার মতে ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত ক্যাম্পাসে? শুনেন, আমি যখন ক্যাম্পাসে ছিলাম আমি ছাত্র রাজনীতি করতাম, ঠিক আছে? আমি নিজে সক্রিয় রাজনীতি করতাম, এবং আমরা ওইভাবে দেখে দেখে অভ্যস্ত। যখন আমাদের দেশ স্বাধীন হয় তখনও কিন্তু ছাত্র রাজনীতির একটা বড় ভূমিকা ছিল আমাদের দেশে। আমাদের স্বাধীনতা সংগ্রামে ছাত্র রাজনীতির অনেক বড় ভূমিকা ছিল। আমি তো অনেক সময় মনে করি যে ছাত্রলীগই আওয়ামী লীগকে অনেক সময় পরিচালিত করছে। ওই সময় ছাত্রলীগের বড় প্রয়োজন ছিল। বাস্তবতাটা আসলে চেঞ্জ হয়ে গেছে। তখন কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগের অর্ডারে চলতো না। 1970-এ ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের অর্ডারে চলতো না, বরং ছাত্রলীগই আওয়ামী লীগকে চলতে বাধ্য করতো যে কি করতে হবে। এই স্বাধীনতার পতাকা উত্তোলন, এটা কি শেখ মুজিবের সিদ্ধান্ত হয়েছে? না, হয় নাই। এই সাধারণ সিরাজ আব্দুর রব এরা করছে। কাজে ওই ছাত্র রাজনীতি যদি করতে পারেন, আমি মনে করি ছাত্র রাজনীতির দরকার আছে। কিন্তু এখন যে ছাত্র রাজনীতি হয়,
এখন কি হয়, আপনি দেখেন নাই ছাত্রলীগের কমিটি হবে, নেত্রী ঠিক করে দেবে কমিটি কি হবে। তাই তো বললাম। আর নেত্রী কেমনে বুঝবে যে কাকে আনতে হবে? নেত্রী বুঝবে হলো কে আমার অনুগত থাকবে তাকে আমি বানাবো। একই রকম ছাত্র দল বলেন, ছাত্রলীগ বলেন, সবই ছাত্র শিবির বলেন, সবই একই জিনিস। যদি একটা রাজনৈতিক দলের একটা শাখা হয়, এবং শাখাটা মানে কি, লাঠিয়াল শাখা হইতে পারে, অনুগত শাখা হইতে পারে, মিছিলের শাখা হইতে পারে, যদি সেটা হয় তাহলে ভাই আমি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না। আর যদি সে 69-এর গণ অভ্যুত্থান, 70-এর স্বাধীনতা সংগ্রাম, যদি ওই সময় যে ছাত্র রাজনীতির ভূমিকা ছিল যদি সেরকম হয় তাহলে থাকুক। জি, ধন্যবাদ মাসুদ কামাল। সাদাত হোসেন সেলিম, শিক্ষামন্ত্রী এসএসসি পরীক্ষার সময়ে এই যে কোনো প্রোটোকল ছাড়া সরকারি গাড়ির পতাকা ঢেকে কেন্দ্র পরিদর্শন করেছেন। মন্ত্রী কিংবা সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের কেন্দ্র পরিদর্শনে গিয়ে দলবল নিয়ে পরীক্ষার হলে ঢুকে আমরা দেখেছি যে এমপিরা ছবি তুলেছেন, লাইভে এসেছেন। এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? এটা কি মনে হয় পরীক্ষার্থীদের মনোযোগে কোনো ব্যাঘাত ঘটে বলে মনে করেন কিনা? শিক্ষামন্ত্রীর বিষয়টা আলাদা। শিক্ষামন্ত্রী যেহেতু দায়িত্বে আছেন, তিনি হয়তো আপনার অতীতেও নকল বিরোধী একটা প্রচারণা চালিয়েছেন এবং একটা সামাজিক আন্দোলনে পরিণত করেছেন। সেখান থেকে তিনি হয়তো প্রোটোকল ছাড়া এবং আপনার নীরবে নিবৃত্তে তিনি যেতে পারেন। কিন্তু এমপি হিসাবে আমি নিজেও যাইনি অথবা আমি যাবও না। আমি মনে করি যে এতে মানে এটা ব্যাঘাত ঘটে অথবা এটা অপ্রয়োজনীয়। আমরা যখন পরীক্ষা দিয়েছি তখনও আমাদের মনোযোগটা ছিল পরীক্ষার দিকে। আমরা যখন মানে এসএসসি পরীক্ষা দিয়েছি অথবা পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষা দিয়েছি, কিন্তু এখন এগুলোকে নিরুৎসাহিত করাই ভালো আর কি। তো এখন অতি উৎসাহী হয়ে আপনার পরীক্ষা হলে যাওয়াটা এটা খুব বেশি আমি অন্তত সমর্থন করি না। আমি জানি না সেখানে কারা গিয়েছেন, কোন দলের পক্ষে গিয়েছেন, আমি আমার ব্যক্তিগত মতামত দিয়েছি। এখন আমার একটা সমস্যা হলো যে আমি একসময় ছোট দলের বড় নেতা ছিলাম। সেক্ষেত্রে আমি আমার দলের পক্ষ থেকে যে কোনো কথা বলতে পারতাম এবং কথা বলতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। এখন যেহেতু এটা বড় দলের ছোট নেতা, তো সেক্ষেত্রে আমাকে অনেক কিছু হয়তো রাগঢাক দেখে কথা বলতে হয়। তারপর আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু আজকে পরীক্ষা হলের মধ্যে এমপিদের মতো বা ভিআইপিদের মতো গেলে শিক্ষকরা, তারপরে পরীক্ষা পরিদর্শকরা তারা অন্যভাবে ব্যস্ত থাকে। এটা না হওয়াই দরকার। আমরা যেটা করেছি আজকে সেটা হলো যে আমাদের ছাত্র সংগঠন দিয়ে আমরা বিভিন্নভাবে পানি বিতরণ। বলছিলেন যে শিক্ষামন্ত্রীর একজন মন্ত্রী হিসেবে তিনি যেতেই পারেন, কিন্তু এই যে পরীক্ষার হলে অনিয়ম বন্ধ করতে 20 বছর আগের যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল সেই পদক্ষেপ একইভাবে এখন নেওয়া হচ্ছে, মানে এটাতে কোনো অন্যরকম কিছু আসা উচিত ছিল না যে এখন হয়তোবা শিক্ষার্থীদেরকে ঠিকভাবে তদারকি করার জন্য অন্য কোনো ব্যবস্থা নেওয়া যেত কিনা? দেখুন, 20 বছর আগে পরীক্ষা পদ্ধতি আর এখনকার পরীক্ষা পদ্ধতির মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। 20 বছর আগে পরীক্ষা ছিল মানে যেরকম, এখন তো সম্ভবত পরীক্ষাতে টিকমার্ক দেওয়ার পদ্ধতিটাই অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনার নকল প্রতিরোধ অথবা পরীক্ষার্থীদেরকে শান্তিপূর্ণভাবে পরীক্ষাটা দেওয়া এবং পরীক্ষার্থীরা যেন কোনো অনিয়মের আশ্রয় নিতে না পারে, সেক্ষেত্রে শিক্ষার্থীদেরকে যেমন সচেতন করা দরকার, তার চাইতে বরঞ্চ অনেক বেশি প্রয়োজন শিক্ষকদেরকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করা, সচেতন করা, দায়িত্বশীল আচরণ করা এবং তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা। তাতে করে পরীক্ষার পদ্ধতিটা আরও পরিবর্তন হবে, পরীক্ষাটা আরও গ্রহণযোগ্য হবে এবং পরীক্ষাটা একসময় তো আওয়ামী লীগের আমলে তো পরীক্ষা বলতে কোনো কিছু ছিল না, ঢালাওভাবে পাশ করিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত ছিল। সেখানে মানে সেখানে লেখাপড়া কোনো মানের কোনো বিষয় ছিল না, সেখানে এত % পাশ করতে হবে, সেটাই শিক্ষার একমাত্র উন্নতির মাপকাঠি। সেখান থেকে তো বর্তমান সরকার সরে এসছে এবং এই সরে আসাটা প্রয়োজন। এখন আপনার ঢালাওভাবে পাশ না করে যিনি পাশ করার উপযুক্ত, যার মেধা আছে, যোগ্যতা আছে পাশ করার মতো, তাকে সে পাশ করবে। আর মানে চাপিয়ে দেওয়া পাশ করানোটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর জন্ম দিয়েছে, যে প্রজন্মটার আপনার পেইনটা এখন আমরা নিচ্ছি। তো সেখান থেকে আমার মনে হয় এখন একটু পরিবর্তন অবশ্যই যুগের দাবি, সময়ের দাবি। জি, সাদাত হোসেন সেলিম, আবার আসবো নিশ্চয়ই। আবু হেনা রাজ্জাকি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি একই বিষয়ে যে এমপিরা গিয়ে যে লাইভ করছেন, তারা যে অনেক তদারকির খবর প্রচার করছেন, এটিকে আপনি কিভাবে দেখছেন? আমার ব্যক্তিগতভাবে ধারণা সবারই একটা ইচ্ছা
লাইমলাইটে থাকা, মানে কেউ যাতে আলোচনার থেকে পিছিয়ে না পড়ে, এরকম মনে হয়। মানে এখন দেখবেন এই রাস্তাঘাটে এমন একটা ইস্যু নিয়ে কথা বলে চট করে বলে দিবে, তুমি এটাকে নিয়ে কটাক্ষ করছো, তুমি এই অমুকের সম্পর্কে, মন্ত্রী সম্পর্কে এইটা বলছো, তুমি এই যে কটাক্ষ, দেখবেন এগুলো ভাইরাল হয় এবং একটা ইন্টেনশন থাকে, সবাই বোধহয় একটু হাইলাইটেড হতে চায়। আচ্ছা, আমির হামজাও কি সেটি হতে চেয়েছিল মানহানিকর মন্তব্যে? এই প্রশ্ন আমাকে তো মাঝখানে করতে হবে না, ওটা রাখেন আপনি প্রশ্ন, আমি উত্তর দেব। আপনি এটার উত্তর দেওয়ার পরে অবশ্যই যোগ করতে পারেন। এখন আপনি আসেন পদ্ধতি যেগুলো আজকে চালাইতে চাচ্ছে, যেমন শিক্ষামন্ত্রীর কথা বললেন, উনি কিন্তু শিক্ষামন্ত্রী ছিলেন আজকের থেকে রাফলি কত 20 বছর আগে, মনে করেন। তো 20 বছর আগের পরিস্থিতি আজকের পরিস্থিতি নাই। 20 বছরের কামাল সাহেব মানসিকতা আজকের মানসিকতা এক না। তার ঘরের ডিসিপ্লিন একরকম না, ওনার ঘরের ডিসিপ্লিন, আমার ঘরের ডিসিপ্লিন একরকম না, পোশাক পরিচ্ছদ, খাওয়ার টেস্ট ফেস সবই কিন্তু বদল হয়ে গেছে। 20 বছর আগে গুলশান মানিতে এত রেস্টুরেন্ট ছিল না। তা মানে কি, সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়। ঘরে ঘরে ল্যাপটপ তখন ছিল না। আমরা তো টয়লেট ছিল বাইরে, ঘরের থেকে বাইরে, এখন টয়লেট ঘরের মধ্যে, এবং টয়লেট থেকে এসে ডাইনিং টেবিলে বসতেছেন। বাট উই আর মডার্ন। বাট আর যদি ওইটা ভাবেন কত হাইজেনিক, তো এখন ওইটা যদি আপনি এভাবে চিন্তা করেন তাহলে সব কিছুতেই পরিবর্তন হয়েছে। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয়েছে। উনি ওখানে যাবেন কেন? একটু আগে বলছে এমপির কাজ কি, আমি বলছি ওটা তার কাজই না। উনি তো সফট মেজাজ, ওটা তার কাজই না, ওটা কোনোভাবেই তার কাজ না। এমপির কাজ পার্লামেন্ট, সংবিধান সীমাবদ্ধ করে দিছে। তো এই যে পরিবর্তনের সাথে সব কিছু পরিবর্তন হইতে হয়, তার আলোকেই কিন্তু, সেই পরিবর্তনের নামেই কিন্তু আমরা গণভোট আনছিলাম। সেই গণভোটে কি চাইছিল? সব কিছু যখন পরিবর্তন করা দরকার, সংবিধানটা একটু পরিবর্তন করা দরকার। সে কারণে গণভোট আনছিল যে সংস্কার, এবং জয়যুক্ত করছে দেশে। আমরা সেটা মানতেছি না। যেহেতু মানতেছি না, তার মানে মুখে বলি আমরা মডার্ন, ইন অ্যাকশন আমরা পিছনে। তা নাহলে আমরা এই সংস্কার করতেছি না কেন? কাজেই হলে এমপি যাবে, ছবি উঠবে, লিখে রাখেন, হলে এমপি যাবে, ছবি উঠবে। বিচার বিভাগ আলাদা করতে চাইছিলাম, করতে দেন নাই। তাহলে বিচার বিভাগে যারা কাজ করবে তারা ভাববে মন্ত্রী আমার নিয়োগকর্তা, ভয়ে কাঁপতে থাকবে। এই বাংলাদেশ। আপনি মুখে বলবেন আধুনিক, কিন্তু অ্যাকশনে আপনি পুরাতন। এইবার আসেন একটা কথা বলি। ওনারা বলছিলেন ভাই আমার, বললেন গুপ্ত আছে, এটা বলছে বিএনপিতে অনেক জামাত গুপ্ত আছে। আমি কিন্তু জানি না, ওনারা জানেন। তা আপনি যদি অতবার একটা দল সরকারে থেকে আপনি গুপ্ত জামাত বলতেছেন, তাকে আইডেন্টিফাই করতে পারতেছেন না, ভাই আপনি রাষ্ট্র কিভাবে চালাবেন? আপনি গুপ্ত ধরতে পারতেছেন না, না ধরতে পারাটা একটা বিরাট ব্যর্থতা। তারপরে যদি বলেন একটা ঘটনা ঘটে, আর যদি বলেন গুপ্ত ছিল, আপনার ফাংশনটা কি তাইলে? আপনি ডিজিএফআই আছে, আপনার এনএসআই আছে, আপনার পুলিশ আছে, আপনি নিজে এমপি আছেন, পার্লামেন্টে আছেন, আপনার সবাই এডমিট করতেছেন গুপ্ত আছে জামাত, তাকে ধরবেন না কেন? আর যদি ধরতে না পারেন তাহলে আপনি দেশ চালাবেন কেমনে? সিম্পল। এইবার আসেন হামজা। হামজার প্রশ্নটা করেন, তারপর উত্তর দিই। আমির হামজার বিরুদ্ধে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদের নেতারা অনেক সময় এমন সব মন্তব্য করে বসেন যে কারণে আসলে লাইমলাইট আসার জন্য করে থাকেন। তো আমির হামজাও কি লাইমলাইট আসার জন্য এমন মন্তব্য করেছিলেন কিনা মানহানিকর? প্রথম কথা হলো, আমির হামজাকে লাইমলাইটে আনলো কারা? সে যতটুকু হয়েছিল তার চেয়ে বেশি তো আনলাম আমরা। আপনি সমাজে চলেন, আপনি মডার্ন যুগের একটা মেয়ে, উনি একজন মডার্ন লোক, উনি একজন মডার্ন লোক। আমরা রাস্তায় হাঁটি, আমাদেরকে কিন্তু অনেকে অনেক সময় টিজিং করেও কথা বলে। আমরা কিন্তু ওভারলুক করি। কেন করি জানেন? সে একটা লোক এমন একটা লেভেলের লোকে না, উনি একজন এখন বড় লয়ার হয়ে ভাব দেখায়, কিংবা উনি এমপি হয়ে ভাব, এটা কিন্তু ওভারলুক করতে হয়। কেন জানেন? এটা খাটে না, সাজে না। আচ্ছা, এইবার আসেন, আমি আমির হামজার সাপোর্ট করতে বসিনি। একটু আগে জামাত নিয়ে প্রশ্ন করছেন, রিয়েল অ্যান্সার আমি আপনাকে দিছি। আমির হামজা কি বলছে? নাস্তিক বলছে। নাস্তিকের অর্থ কি? উনি আল্লাহকে বিশ্বাস করেন না, এই তো, আর তো কিছু না। সেকেন্ড পার্ট, তার বিরুদ্ধে অভিযোগ হইল ধর্ম নিয়ে কটূক্তি করছে। তো ধর্ম নিয়ে কটূক্তি করলে তো এটা তোমার ইন্ডিভিজুয়াল কেস না, এটা সবার। ওই চাপটা আমি গেলামই না। আসেন, আপনি নাস্তিক কইছেন। নাস্তিক মানে কি? মাসুদ কামাল নাস্তিক, মানে সে আল্লাহকে বিশ্বাস করে না। এইটা নিয়ে মামলা হইল। আচ্ছা, মামলা হইলে ফাইনালি কোর্টে গিয়ে কে কি বলবে? মাসুদ কামাল কি বলবেন? আমি আল্লাহরে বিশ্বাস করি। আর আমির হামজা কি বলবে? উনি আল্লাহরে বিশ্বাস করবে না। কি দিয়ে প্রমাণ করবেন? সাক্ষী লাগবে না? এটা তো যার যার নিজস্ব স্টেটমেন্ট। উনি বলবে আমি আল্লাহরে বিশ্বাস করি, আর আমি বললাম সে আল্লাহরে বিশ্বাস করে না। তৃতীয় ব্যক্তি যে সাক্ষী দিবে এসে যে মাসুদ কামাল আল্লাহরে বিশ্বাস করে, সে কিভাবে বলবে? আরেকজন এসে সাক্ষী দিয়ে বলবে না মাসুদ কামাল বিশ্বাস করে না, কিভাবে বলবে করে না? 3 নম্বর আসেন, মামলাটা কে করলো?
মাসুদ কামাল ভাইয়ের সাথে আরেকটা টকশোতে একই কথা মাসুদ ভাই বলছিল যে যার মানানি হইলো তারে নাস্তিক বলা যান মানানি হয়েছে, মামলাটা কে করবে? তার করার কথা একজন লয়ার করছে, জি ঠিক আছে করুক। আমি কিন্তু তার সাফাই গাচ্ছি না, আমি কিন্তু রিয়েলিটিতে আছি। এখন তাকে নাস্তিক বলছে, এই নাস্তিকের জন্য যদি আদালত তাকে ওয়ারেন্ট দিছে, আদালত ওয়ারেন্ট কেন দিল সেই প্রশ্ন আমি করতে চাই, আদালতের এখতিয়ার, তাতে তারা গ্রেফতার করে করুক। কিন্তু আমি একটা ব্যাখ্যা দিলাম আপনাকে, আপনি সব কিছু আমলে নিয়ে আপনি কি বুঝাইতে চাচ্ছেন? একজনে বলতেছে এই যে নাস্তিক বললো তারে, আরেকজন বলতেছে যেটা একটু আগে বললাম যে নামাজ রোজা পড়ে বেহেশতে যাইতে পারবে। এগুলো কোনো আলাপ? আবু হেনা রাজাকে আমরা বুঝতে পেরেছি। মাসুদ কামাল, একই প্রসঙ্গে আপনার কাছে আসছি। এই যে মামলাটি হলো এবং আদালতে উপস্থিত না হওয়ার কারণে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক আমির হামজার বিরুদ্ধে, এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনার ব্যাখ্যা শুনতে চাই। শুনুন, ধর্ম নিয়ে না যত কম আলোচনা করবেন তত নিজের মনের শান্তি, সমাজের শান্তি। আমি পার্সোনালি মনে করি ধর্মটা হলো প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ব্যাপার, একদম ব্যক্তিগত ব্যাপার। ধরা যাক আমরা এখানে 3 জন লোক আছি, 3 জন আমরা মুসলমান, 3 জনের জীবনযাপন কি একদম এক না? এক না, অবশ্যই না। একই ধর্ম তো, একই ধর্মগ্রন্থ, 3 জনের জীবনযাপন কিন্তু এক না, 3 জন 3 ধরনের আচরণ করে। তাহলে যদি আপনি ধর্ম মানেন তাহলে ধর্ম তো একই ধরনের মুসলমান সবাই হওয়া উচিত। কাজে এই আলোচনা না করা ভালো। এই আলোচনা করলে একটা অন্তহীন আলোচনা, অন্তহীন। যার হাতে তলোয়ার আছে সে হলো সবচেয়ে ভালো জ্ঞানী আর কি, কারণ সে তলোয়ার নিয়ে যখন এখানে মনে করেন এখন তো তলোয়ার নাই, ধরেন একটা পিস্তল আছে, যারা পিস্তল আছে সে যদি পিস্তল হাতে রেখে বলে দেখো এটা দুধ না, আপনি বলবেন হ্যাঁ দুধ। এটা তো ভাই ক্যারিশমা তো কাপের না, ক্যারিশমা পিস্তলের। এখন আমির হামজা সাহেব AK-47 বাইর করি তখন আপনি আবার অফ। হ্যাঁ, আমির হামজা সাহেব ভাই MP হয়েছেন বাংলাদেশে। একজন MP হওয়া মানে কি, সে খুব পাওয়ারফুল লোকটা ভাই, খুবই আমাদের পাশে একজন পাওয়ারফুল লোক বসে আছে না, উনি পাওয়ারফুল হইলে ওনারে আমরা অল্প চিনি। MP কিন্তু একটা পাওয়ারফুল লোক, তার হাতে অনেক ক্ষমতা। আমির হামজা সাহেব তো ওখানকার লোকজন ভোট দিয়ে MP বানাইছেন, ওনাকে নিয়ে আপনি হাসাহাসি করতে পারেন, এতে ওনার MP-গিরি কিন্তু কমবে না, উনি MP থাকবেন। আচ্ছা, তাহলে আপনিই থাকবেন। কাজেই উনি বলছেন, উনি যেহেতু বলছেন কি করবো, আবার আদালত তাকে গ্রেপ্তারি পরোয়ানা দিছে, দেখা যাক কি আদালত যদি গ্রেপ্তার করতে পারে করুক। এই ধরনের মন্তব্য কি আপনার কাছে মনে হয় যে দৃষ্টি আকর্ষণের চেষ্টা বা অনেক বেশি লাইমলাইট আসার চেষ্টা? আপনি ব্যক্তিগত আমির হামজা সাহেব MP হয়েছে, আমির হামজা সাহেব তো আমি তো ওনার বক্তব্য অনেক আগে থেকে শুনি। ওনাকে মানে আমার কাছে ওনাকে কখনোই স্বাভাবিক মানুষ মনে হয় নাই। সেটা বলতে পারেন, আমার কাছে মনে হয়নি। হ্যাঁ, এখন এটা আমার মনে তো হয় নাই। এখন ওই কুষ্টিয়া যে এলাকা থেকে পাস করছেন ওই এলাকার ম্যাক্সিমাম লোকের কাছে মনে হয়েছে। এখন এই জন্য কি ম্যাক্সিমাম লোককে আমি ইগনোর করতে পারবো, তাদের দিয়ে আমি হাসি ঠাট্টা করতে পারবো না তোর ভাই, তাই না? তারা মনে করছে, আপনি কি করবেন? গণতন্ত্রের এইটাই সৌন্দর্য, গণতন্ত্রের এইটাই রূপ। এই রূপকে আপনি কুৎসিত বলতে পারেন, যদি বলেন না এই রূপটাই ভালো, গণতন্ত্র মানতে হবে, আমাদের গণতান্ত্রিক দেশে বাস করি। মাসুদ কামাল, ধন্যবাদ আপনাকে। শাহাদাত হোসেন সেলিম কিছুক্ষণ আগে আবু হেনা রাজ্জাকে একটি বিষয় নিয়ে এসেছিলেন যে ওই যে সংরক্ষিত মহিলা আসনে 36 জন আপনারা যে সিলেক্ট করেছেন, এটি আসলে কিসের ভিত্তিতে করেছেন? 2-1 নিয়ে প্রশ্ন উঠেছে, তাদের মধ্যে একজন হচ্ছে সুবর্ণা শিকদার, তিনি আওয়ামী লীগের রাজনীতি করেছেন, তারপরে আপনারা বিএনপিতে তাকে সংরক্ষিত মহিলা আসনে সিলেক্ট করেছেন। এটি কি আপনারা জানতেন না, নাকি জেনেও আসলে জিনিসটিকে এমনভাবে করা হচ্ছে যে অন্য দল থেকে আসলেও আমাদের কোনো সমস্যা নেই, আমাদের রাজনীতিতে ব্লেন্ড হয়ে যেতে পারবে? তার আগে আমি একটু হেল্প করি, আমি কিন্তু ওই ভাবে আনিনি এই বিষয়টা। আমি বিষয়টা হচ্ছে যে ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস করতে চাইলে আপনার দলের ভিতর আপনি MP নির্বাচন করতে ছাত্রলীগ থেকে, সেইটা বলছি। দেখুন, 1970 সালে সারা জাতি আওয়ামী লীগ করেছে, 73 সালে আওয়ামী লীগ থেকে অসংখ্য লোক মুখ ফিরিয়ে নিয়েছে, 78 সালে যখন বিএনপি জন্ম নিয়েছে, অসংখ্য বিভিন্ন রাজনৈতিক দলের থেকে বিএনপি গঠিত হয়েছে। রাজনৈতিক দল পরিবর্তন করা উপমহাদেশে নতুন কিছু নয়, এটা রাজনৈতিক দল পরিবর্তন করতেই পারে। সেক্ষেত্রে আপনার বিএনপি 36 জনের একটা পেয়েছে, তাদের সংরক্ষিত আসন পেয়েছে। 36 জনের মধ্যে আমি মনে করব ব্যক্তিগতভাবে 1200 জন ফর্ম কিনেছে, 900 জন জমা দিয়েছেন। তার মধ্যে বেস্ট
সিলেকশনটা করেছে, মানে আপনার রাজপথের আন্দোলন সংগ্রামের ত্যাগী নেত্রী, তারপর সাবেক ছাত্রনেত্রী, বর্তমান ছাত্রনেত্রী, সবাইকে নিয়ে করেছে। হ্যাঁ, দুটো বিষয় নিয়ে একটু কথা হচ্ছে। একজন হলেন যে আপনার আওয়ামী লীগ আমলে এপিপি ছিলেন সম্ভবত কোর্টের, তিনি আপনার পার্বত্য অঞ্চলের। আরেকজন হলেন যে আপনার মতুয়া সম্প্রদায়ের। দেখুন, মতুয়া সম্প্রদায়ের একটা ব্যাপক প্রভাব কিন্তু বাংলাদেশেও আছে, আবার ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকাতে বিশাল তাদের প্রভাব। যে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বিজেপি সরকারের যে মন্ত্রী শান্তনু ঠাকুর, আমি যতটুকু জেনেছি তাদের কোনো মানে আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে। এখন গোপালগঞ্জটা আওয়ামী লীগ ওরিয়েন্টেড একটা এলাকা, গোপালগঞ্জ থেকে বিএনপি কখনোই সেভাবে ভোটে জিতে আসতে পারে নাই। এবার গোপালগঞ্জে জিতেছে। গোপালগঞ্জেতে যদি তাদের আওয়ামী লীগের পরিবর্তে বিএনপির সংগঠনটাকে আরও বাড়ানো যায়, আরও বিস্তৃত করা যায়, এটা তো করতেই হবে। সেই ক্ষেত্রে সবচেয়ে কম বিতর্কিত তিনি মনোনয়ন চেয়েছেন, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাহলে আমরা বিএনপিকে একটি উদার রাজনৈতিক দল বলতে পারি, বিএনপি অবশ্যই একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। এ ব্যাপারে সন্দেহ করার কোনো অবকাশ নাই।